রাত তখন প্রায় ৩টার কাছাকাছি। নীরজাইদের দেহ ক্লায় কেশে অস্থির, জীর্ণশীর্ণ বদন টেনে হিঁচড়ে লিভিং রুম অবধি নিয়ে আসেন তিনি। সিঁড়ির দিকে তাকাতেই চক্ষু তার চড়ক গাছ। বার কয়েক চোখ ডলে আবারও সামনে তাকান তিনি। হ্যাঁ, তিনি ঠিকই দেখতে পাচ্ছেন। আবারও শ্রেয়নাকে পা জাকলে করে করিডোর পেরিয়ে নিজের কক্ষের দিকে অগ্রসর হচ্ছে। তৎক্ষণাৎ চাপা স্বরে ডেকে ওঠেন নীরদ। আবরণ বুঝি তার কথা শোনে না, নিজের মতো ধীরে সুস্থে হেঁটে কক্ষে প্রবেশ করেন। নীরজাই দ্রুত সিঁড়ি পেরিয়ে করিডোরে পা রাখেন। আবরণ রুমের সামনে এসে দাঁড়াতেই দেখা মেলে তার গুণধর ছেলের। চোখে মুখে তার রাজ্যের বিরক্তি। ট্রাউজারের পকেটে হাত পুরে দাঁত চেপে বলে আবরণ, সমস্যা কি? মধ্যরাতে এইভাবে ছেলে বাসের ঘরের সামনে ঘুরঘুর করছে কেন? তোমরা কোথায় ছিলে জানো? কখন থেকে খুঁজছি তোমাদের, ধারণা আছে কোনো? আশ্চর্য, তাই বলে বিয়ে করে বউ নিয়ে রাস্তায় বিরাজ করার রাইট আমার নেই আব্বু। এসব কি ধরনের কথা? বিরক্তির সাথে চরম আশ্চর্য হয় আবরণ। নীরজাইদ আবরণের কথায় স্বস্তির শ্বাস ফেলেন। পরক্ষণেই তার মুখটা ফাটা বেলুনের মতো চুপসে যায়। মুখভঙ্গি গম্ভীর করে নেয় নীরদ। তোমাদের সারা শব্দ না পেয়ে ভেবেছিলাম কোনো অঘটন ঘটল কিনা তাই। আবরণ কপালে হাত রাখে, দুগালে পরপর আঙুল ছুঁয়ে বলে ওঠে, কি বললে? তুমি আমার রুম চেক করে গিয়েছ? ছি আব্বু, আমাকে বললে তোমার বিয়েটা আগে দিতাম। এসব কি দেখতে হচ্ছে আমার? নীরজাইদ আবরণের গালে মৃদু জোরে থাপ্পড় মারেন। গাল ফুলিয়ে বেয়াদব ছেলে শব্দ দুটো উচ্চারণ করে দ্রুত প্রস্থান করেন সেই জায়গা। এক প্রকার মুখ লুকিয়ে পালায়। আবরণ সেদিকে তাকিয়ে থেকে ঠোঁট উল্টায়, চাপা স্বরে বলে, এটা কি বাপ নাকি কোনো রোবট? আশ্চর্য, ছেলে কি তার বউ নিয়ে ঘুরতে পারবে না? এমন কাজ কে করে? বোকান্দ্রনাথ কোথাকার। ঠাস করে দরজা বন্ধ করে দেয় আবরণ। শ্রেয়না বিছানায় ঘুমোচ্ছে। রাস্তার ধারে এক জায়গায় বসেছিল তারা দুজন। শ্রেয়না সেখানেই আবরণের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছিল। অনেকক্ষণ সেভাবেই বসেছিল আবরণ। শ্রেয়নাকে জাগাতে ইচ্ছে হয়নি। কি সুন্দর করে ঘুমোচ্ছিল, খুবই আদরে দেখাচ্ছিল শ্রেয়নাকে। রাত বেশি হয়ে যাওয়ায় ঘুমন্ত শ্রেয়নাকে কোলে করে নিয়ে এসেছে, তবুও জাগায়নি। আসলে মেয়েটাকে এতটুকু স্নেহ করার সুযোগ মিস করতে চায় না আবরণ। বিছানার কাছে এসে নিজেও শ্রেয়নার পাশে শুয়ে পড়ে আবরণ। হাত দুটো গালের নিচে ভর দিয়ে নির্নিমেষ তাকিয়ে রয় শ্রেয়নার মুখপানে। সত্যি মেয়েটা কিউট। কে বলবে শ্রেয়না আলম আবরণ চাইদের চেয়ে 2 বছরের বড়? বোঝাই যায় না। এমন নিষ্পাপ আদলের মানুষটা কি আবরণের বউ? একমাত্র আবরণের, যাকে নিজের করে পাওয়ার তীব্র বাসনায় ভেতরটা প্রতিনিয়ত ঝাঁঝরা হয়ে যেত। শ্রেয়না আলমকে সে মানতে পারবে? অমন গম্ভীর মুখ মেয়েটাকে গ্রহণ করবে? যদিও এসব নিয়ে বেশি ভাবত না, তবু মাঝে মধ্যে গভীর রাতে এসব চিন্তায় সে মস্তিষ্কে হানা দিত। আবরণ তখন চোখ বন্ধ করে বুকে আঙুল ঠেকিয়ে ধীরে ধীরে শ্বাস নিত। ধৈর্য ধরত, সব ঠিক হয়ে যাবে একদিন। শ্রেয়না আলম তারই হবে। হয়েছে। আজ শ্রেয়না আলম আবরণ জাইদের অর্ধাঙ্গিনী, সেটাও কোনো প্রকার ঝামেলা ছাড়াই। এবার মেয়েটার মনে নিজের জন্য অনুভূতি তৈরি করবে আবরণ। হাতটা এগিয়ে গিয়ে শ্রেয়নার গাল টিপে দেয় আবরণ। ঘুমের মধ্যেই কপালে ভাঁজ পড়ে তার। হামে দিয়ে ওঠে, তবে ঘুম ভাঙে না। পুনরায় গভীর ঘুমে নিমজ্জিত হয় শ্রেয়না। আরাম করে শোয়। ঠোঁটের কোণে মৃদু হাসি ঝুলে আছে তার। কে জানে কেন। আবরণ শ্রেয়নার দিকে মৃদু হেসে তাকিয়ে থাকে, যতক্ষণ অবধি না তন্দ্রা নেমে আসে। একসময় আবরণ নিজেও গভীর ঘুমে তলিয়ে যায়। তার এক হাত শ্রেয়নার বাহুর উপর স্থান পাচ্ছিল তখন। দুজনেই সেভাবেই ঘুমিয়ে রয়। ঘুমন্ত অবস্থায় তাদের দুজনকে অমায়িক লাগছিল। অন্যরকম এক সৌন্দর্যে ভরপুর যেন তাদের আদল। দুজনের মনেই রয়েছে কিছু একটার সুপ্ত বাসনা, যা নিজেদের মনে গেঁথে রেখেছে। দুজনের ঠোঁটের কোণে ঝুলছে মৃদু হাসির রেখা। একেবারে রাত জটুক। নীরজ দাই নিজের কক্ষে এসে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকে। এরপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে ফোন বের করেন। নির্দিষ্ট এক নম্বরে ডায়াল করে মোবাইলটা কানে চেপে ধরেন। আবরণ, শিয়ানা সেফ আছে, বাসাতেই আছে ওরা, খোঁজা বন্ধ করে দাও। কল কেটে ফোঁস করে শ্বাস টানেন নীরদ। ছেলেটাকে জ্বালিয়ে মারছে। তাছাড়া ওনার পাকনামো করে কেনই বা খুঁজতে যেতে হবে? একটু বুদ্ধি খাটিয়ে সিসি ক্যামেরা চেক করলেই হতো। ওগুলো কি সাধে লাগিয়েছেন? নিজের উপর প্রচণ্ড বিরক্ত হন নীরদ। দায়সারাভাবে হেঁটে গিয়ে বিছানায় ক্লান্ত শরীরটা এলিয়ে দেন। এবার একটু ঘুম প্রয়োজন। সকালে কত কাজ ওনার, একমাত্র ছেলের রিসেপশন বলে কথা। সকাল সকাল জাইদ ভিলায় মিরাব সানি দৌড়াদৌড়ি শুরু করেছে। হুলুস্থুল কাণ্ড, কাজের অভাব নেই। সবাই যে যার মতো ব্যস্ত। এর মধ্যে কাজ বাড়াতে মিরাব সানি উঠে পড়ে লেগেছে। এ যেন এক তৃতীয় বিশ্বযুদ্ধ। মূলত সানির হাতে মিরাবের গোপন কিছু পড়ে গিয়েছে, যেটা মিরাব তাকে দেখাতে ইচ্ছুক নয়। কিন্তু সানি আদৌ মিরাবের কথা শুনবে? উপর থেকে নিচ অব্দি চরকির মতো ঘুরঘুর করছে তারা দুই বন্ধু।
প্রিয়ম সবেমাত্র ঘুম থেকে উঠে এসেছে। ফোলা ফোলা চোখ দুটো কচলে সামনে তাকায় সে। আতঙ্কে চোখজোড়া বড় হয়ে আসে তার। সানিকে উড়াধুরা দৌড়ে নিজের দিকে ধেয়ে আসতে দেখে উল্টো ঘুরে দ্রুত ছাদের দিকে পা বাড়ায় প্রিয়ম। সানিকে দেখে মনে হচ্ছে না নিজের উপর কন্ট্রোল রাখতে পারবে। প্রিয়মের উপর পড়লে সে একদম চ্যাপ্টা হয়ে যাবে। তার পেছনে মীরব তো কিরমির করে আসছেই। শালারা সকাল সকাল গন্ডারের মতো দৌড়াচ্ছিস কেন? আমার পেছনে আসিস না ভাই, অন্য রাস্তা ধর। ছাদের সিঁড়ি বেয়ে উপরে ওঠা অবস্থায় কথাটা বলে প্রিয়ম। তার কিছু সিঁড়ি পেছনেই সানি, হাঁপাচ্ছে সে। সেই অবস্থায় বলে ওঠে, মাফ করো ভাই, থামতে পারছি না। আপাতত ছাদে গিয়ে দরজা বন্ধ করলেই বাঁচে। প্রিয়ম ছাদে পা রাখতেই সানি তার উপর হুড়মুড় করে পড়ে যায়। প্রিয়মের হুঁশ জ্ঞান নেই, সে শুধু সানির একটা সতর্কবাণী শুনতে পায়। আমার নিজের উপর কন্ট্রোল নেই, সরো। কিন্তু ততক্ষণে তারা দুজনেই চিৎপটাং। সানির চুলের মুঠি ধরে তার বাহুতে উড়াধুরা কয়েকটা কিল ঘুষি বসিয়ে দেয় মীরব। কিরমির করে বলে ওঠে, শালা আরো দৌড় করাবে আমায়, বল। ছাড় বাপ, কথা বলার এনার্জি নেই, দূরে গিয়ে মর শালা। বলেই মীরবকে ঠেলে সরিয়ে দেয় সানি। প্রিয়ম নিচ থেকে চেঁচিয়ে ওঠে, হারামখোরের দল, আমার উপর থেকে ওঠ বলছি, না হলে পাছায় আগুন লাগিয়ে ব্লাস্ট করে দেবো। সানিকে টেনে হিঁচড়ে প্রিয়মের উপর থেকে ওঠায় মীরব। সে নিজেও হাঁপিয়ে গিয়েছে। তিনজন মেঝেতে বসে পড়ে। প্রিয়ম পিঠে হাত রেখে জোরে জোরে শ্বাস নিচ্ছে। আর একটু হলেই দম বন্ধ হয়ে যেত। একটানে মীরবের হাত থেকে কাগজ টেনে নেয় প্রিয়ম। ভাঁজ খুলতেই তার চক্ষু ছানা বড়া। বাঁকা চোখে তাকায় মীরবের দিকে, ভ্রু চেয়ে বলে, ও আমার পরনের মুরগির দানা, তোমার ছায়া আমি বাঁচি না। সংসার বাঁধো আমার সাথে, উপহার দেব তোমার ডজনখানেক কবুতরের ছানা। বাকিটা পড়ার আগেই মীরব সেটা ছো মেরে নিয়ে নেয়। হাতের মুঠোয় কাগজটা চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলে, তোর মুখে বাঁশ দেবো শালা। নিজে বড়টার পেছনে পড়ে আছো, আমি কি কিছু বলেছি? বড় ও, পেছনে পড়ে থাকতেই পারি। তুই নিজেকে দেখ, আর দানাকে দেখ, ও তো মুরগির দানার মতোই, এখনো ছোট। প্রিয়মের কথায় মীরব এক ভ্রু উঁচিয়ে বলে, তোর সমস্যা কি? রোদের পেছনে কি পড়েছি আমি? তুই কেন আমার দানার পেছনে পড়ছিস? ব্যঙ্গ করে ওঠে প্রিয়ম। আহ, আমার দানা তোর দানা কোন জায়গা দিয়ে পড়ে দেখা দেখি। মীরব ও প্রিয়মের মধ্যে থেকে সানি মৃদুস্বরে ধমকে ওঠে, চুপ কর তোরা, এত সুখ তোদের? দুজনেই মেয়েদের পেছনে পড়ে আছিস। তাছাড়া আবরণ যদি তার চেয়ে 2 বছরের সিনিয়রকে বিয়ে করতে পারে, মীরাব কেন তার চেয়ে ছোট বউকে বিয়ে করতে পারবে না? বিয়ে তো এখন করছে না, পরে করবে। আপাতত পটিয়ে রাখবে। বন্ধু হিসেবে আমাদের উচিত তাকে সাহায্য করা। এখন তোরা চুপ কর। আঙ্কেল সেই কখন বলেছিল বাবুর্চির সাথে কথা বলার জন্য। তোর চিপায় পড়ে সব ভুলে বসেছে। সর যা, ছাগলের দল। লম্বা বক্তব্য দিয়ে জোরে শ্বাস টানে সানি। প্রিয়ম কিংবা মীরব কারো দিকেই তাকায় না সে। হন্তদন্ত হয়ে দরজা খুলে নেমে আসে ছাদ থেকে। প্রিয়ম মীরব গালাগালি করে দাঁড়িয়ে রয়, তাকিয়ে থাকে সানির গমন পথে। ফোঁস করে শ্বাস টানে মীরব। প্রিয়ম মীরবের বুকের উপর এক হাত রেখে বলে, ও জীবনেও কেউ আসুক, দেখুক কাউকে ভালো লাগলে ভেতরে কেমন ফিল আসে। আসলেই ভাই, মশলা মশলা ফিলিংস আসে, যেটা এখন আমাদের আনতে যেতে হবে। চল। প্রিয়ম মীরব মুখ বেজার করে নেমে আসে ছাদ থেকে। ধূপধাপ পা ফেলে শব্দ করে হাঁটছে তারা, যেন সিঁড়ি নিয়ে একেবারে নিচতলায় পড়বে। চোখে মুখে আলো এসে ঠেকতেই কপাল কুঁচকে আসে শ্রেয়নার। নিজেকে আড়াল করতে চায়, ব্যর্থ হয় সে। হাতের কাছে রোজকার মতো কম্বল নেই, না আছে ওড়না। কিছুক্ষণ ওভাবে মোচড়ামুচড়ি করে। তড়িঘড়ি করে উঠে বসে শ্রেয়না। দুহাতে মুখ ঠেকে কিছুক্ষণ বসে রয়। কয়েক সেকেন্ড পর মুখ থেকে হাত সরিয়ে ডানে বামে ঘাড় ঘোরায়। পরের মুহূর্তেই হাঁটু অবধি উঠে আসা শাড়িটা ঠিক করে নেয়। বুকে হাত রেখে পরপর ঢোক গেলে শ্রেয়না। কপালে হাত রেখে কাঁদো কাঁদো গলায় বলে, ও মাগো, হাঁটুর সমান ছেলের সামনে হাঁটু অবধি কাপড় উঠিয়ে নির্লজ্জের মতো বেহায়া আমি আরাম করে ঘুমোচ্ছিলাম। ছেলেটা কি ভাবছে কে জানে। শাড়ি তো ঠিকই ছিল, তাই ছেলেটা কিছু ভাবার ফুরসতটুকুও পায়নি। আবরণের আচমকা কথায় চমকে ওঠে শ্রেয়না। আজকাল এই ছেলের হুটহাট স্বাভাবিক কথাও চমকে উঠেছে। আবরণ সবসময় তাকে চমকানোর পায়তারা করছে নাকি? কখন উঠেছ? আবরণ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ভেজা চুলগুলো হাত দিয়ে ওলটপালট করছিল। শ্রেয়নার কথায় আয়নায় শ্রেয়নার প্রতিবিম্বের দিকে তাকায়। সদ্য ঘুম থেকে উঠেছে শ্রেয়না। আবরণ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, অমন ফুলটেছে লাগছে কেন তোমায়? যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো, নাহলে যখন তখন এই বাচ্চা ছেলেটা তোমার চুমু খেতে পারে। শ্রেয়না দম আটকে বসে থাকে, নিজেকে সামলে নেয়। কিছু সময় পর বলে, তুমি করে বলছো হঠাৎ? আবরণের পছন্দের পারফিউমটা তখন মাখছিল গায়ে।
কালো রঙের শার্ট পরেছে, সেই সাথে নীল জিন্স। পারফিউম স্প্রে করতে করতে বলে, অত ফর্মালিটি দেখাতে পারবো না গো কৈতরি, তুমি করেই বলছে। মাইন্ড করলে কিছু করার নেই। তোমার মতো সুন্দরী সিনিয়রের মাইন্ডে আবরণ চাই থাকবে। কতটা ভাগ্যবান পুরুষ আমি। শ্রেয়না সন্তর্পণে নেমে আসে বিছানা থেকে, ওয়াশরুমের দিকে যেতে চায়। পরক্ষণই ভাবে একেবারে গোসল করে নিলেই বুঝি ভালো হবে। ভাবনা অনুযায়ী কাজ করে শ্রেয়না। আলমারি থেকে ঝটপট সাদা রঙের এক সেট 3 পিস বের করে ওয়াশরুমে চলে যায়। আবরণ তখনও স্প্রে করতে ব্যস্ত। সম্পূর্ণ ঘর বেলি ফুলের ঘ্রাণে ভরপুর। শ্রেয়না যাওয়ার সময় অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয় আবরণের দিকে। এই ছেলে বেলি ফুলে পেয়েছে কি? সবসময় একই পারফিউম ব্যবহার করছে নাকি? অথচ দুদিন আগে অবধিও আবরণের থেকে বেলি ফুলের ঘ্রাণ তেমন পায়নি শ্রেয়না। অবশ্য সে কবেই অত কাছে গিয়েছিল তার, যায়নি তো, বুঝতে পারবে কি করে। নীরজ দাই নিজেই সবকিছুর তদারকি করছেন। খাবার দাবারে যেন কোনো কমতি না থাকে। বাড়িটাকেও সুন্দরভাবে সাজানো হয়েছে, নানান ধরনের ফুল দিয়ে লাইটিংও করছেন। তবে সেগুলো দিনের আলোয় বেশি বোঝা যাচ্ছে না। বাড়ির বাইরে বাগানটায় মস্ত বড় ডেকোরেশন করা হয়েছে। একঝাঁক মানুষের আনাগোনা সেথায়। নীরব, সানি, প্রিয়ম থেকে শুরু করে সকলেই সবকিছু দেখে শুনে রাখছে, যেন কোথাও ভুল না হয়। রুহিরা এসেছে কিছুক্ষণ হবে। শ্রেয়া রুহি তখন শ্রেয়নার রুমে চলে গিয়েছে। সেজান নীরজ জাইদের সাথেই আছে। ডিপার্টমেন্টের সকলকে ইনভাইট করেছেন নীরদ। একমাত্র ছেলের বিয়েতে কোনো কমতি রাখতে চান না। রিহামও এসেছে। মুখে একরত্তি হাসি ঝুলিয়ে রেখেছেন তিনি। যথাসম্ভব আবরণের থেকে দূরে থাকতে চাচ্ছেন। না জানি ছেলেটা সকলের সামনে কি বলে বসে। তাছাড়া সিনহা তো আছেই ওনাকে খোঁচানোর জন্য। কিছুক্ষণ পর পর গলা বাড়িয়ে উকিঝুঁকি দিচ্ছে। আবরণ আসে কিনা। রিহাম বেশ বিরক্ত হচ্ছেন এতে। সিনাকে ধমক দিয়েও দমিয়ে রাখতে পারছেন না, আর না নিজের আতঙ্কটাকে প্রকাশ করতে পারছেন। বড়ই বিপদে আছেন তিনি। শ্রেয়না, কেমন আছো? রুহিকে দেখে ঠোঁট এলিয়ে হাসে শ্রেয়না। শ্রেয়া ততক্ষণে দৌড়ে গিয়ে আপুর কোলে চেপে বসেছে। দানা রোদ পাশেই ছিল। রুহিকে আসতে দেখে দুবোন ব্যালকনিতে চলে যায় ছবি ওঠাতে। এতক্ষণ যাবৎ নতুন বউকে ঘিরেই বসেছিল তারা। তুষিও এসেছে। সে বাড়িটা ঘুরে ঘুরে দেখতে ব্যস্ত। মিশান তাহিরা তো আছেনি, তুষি তার সাথেই। যদিও লুবনা জাইদের তেমন পাত্তা নেই। বেশি মানুষের মাঝে থাকলে তার মাথা ধরে যায় অল্পতেই। তাই নিজের কক্ষে বিশ্রাম নিচ্ছেন। আবরণ তোমাকে সাদা পরিয়ে রাখবে নাকি সারা জীবন? শ্রেয়না মুচকি হেসে রুহির দিকে তাকায়। আজ রুহিকে অন্য দিনের তুলনায় আলাদা লাগছে। চেহারার উজ্জ্বলতা যেন এক রাতেই কয়েক গুণ বেড়ে গিয়েছে। অবাক হলে ভালো লাগছে শ্রেয়নার। বিয়েতে সাদা শাড়ি, রিসেপশনে সাদা লেহেঙ্গা, ব্যাপার কি? রুহি ভ্রু নাচিয়ে শুধায় শ্রেয়নাকে। শ্রেয়না ভেবে পায় না কি বলবে। আবরণের পছন্দেই গায়ে সাদা লেহেঙ্গা জড়িয়েছে। এসব আবরণই পাঠিয়ে দিয়েছিল। সকাল থেকে আর কক্ষে আসেনি সে। কেন মন্দ লাগে সাদা পোশাকে? রুহি শ্রেয়নাকে হালকা জড়িয়ে ধরে, হাসি মুখে বলে, অসম্ভব সুন্দর লাগছে তোমায়। কারণ নজর না লাগুক, আবরণের পছন্দ আছে বলতে হবে। মানুষের সাথে সাথে কাপড়ের চয়েসও দারুণ। শ্রেয়না হাসে, যাকে বলে প্রাণ খোলা হাসি। শ্রেয়া চট করে নেমে পড়ে শ্রেয়নার কোল থেকে। বোনের দিকে তাকিয়ে বলে, আমি আবরণ সাইদের সাথে দেখা করে আসি। মনে হচ্ছে 1 যুগ ধরে কথা হয় না তার সাথে। তোমরা থাকো। দেরি করে না শ্রেয়না। ছোট ছোট পায়ে দৌড়ে বের হয়ে যায় কক্ষ থেকে। রুহি সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। শ্রেয়নার দিকে তাকিয়ে কিছুটা ঘেঁষে বসে তার কাছে। কিছু বলবে ভাবি? শ্রেয়নার উৎসুক কণ্ঠ। রুহি শ্রেয়নার 2 বাহু মৃদু শক্ত করে চেপে ধরে। চোখ জোড়া ছলছল করে ওঠে তার। ঠোঁট কাঁপে। শ্রেয়না চিন্তিত ভঙ্গিতে রুহির দিকে তাকিয়ে বসে। হঠাৎ এহেন পরিবর্তন কেন রুহির? নরম কণ্ঠে শোধায়, ভাবি, ভাইয়ার সাথে ঝামেলা হয়েছে, কোনো সমস্যা? রুহি কিছু বলে না। নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকে শ্রেয়নার মুখের দিকে। গাল বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে তার। অজানা আতঙ্কে শ্রেয়নার বুক কাঁপে। আমরা 4 জন থেকে 5 জন হতে চলেছি শ্রেয়না। রুহিকে ধরা হাত আলগা হয়ে আসে শ্রেয়নার। বিস্ময়ে ঠোঁট দুটো ফাঁক হয় তার। চোখ বড় বড় করে তাকায় রুহির দিকে। রুহি তখনও হাসি মুখে তাকিয়ে আছে। গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। শ্রেয়না ভেবে পাচ্ছে না কি বলবে অথবা কি করবে। ভেতর থেকে অনেক কিছুই একসাথে উগড়ে আসতে যাচ্ছে। উত্তেজনায় হাত পা মৃদু কাঁপে তার। চট করে রুহিকে নিয়ে দাঁড়িয়ে যায় শ্রেয়না। রুহিকে কোলে তোলে নেয় হুট করে। চরকির মতো ঘুরতে থাকে। অট্টহাসিতে মেতে ওঠে সে। রুহি চমকায়, থমকায়, নামার জন্য পা ছোটাছুটি করতে থাকে। এতটুকু মেয়ের শরীরে এত শক্তি কোথা থেকে এলো? শ্রেয়না, পরে যাব আমি। ভাবি, আমি অনেক খুশি। ইয়ে! আবরণ গেটের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মোবাইল টিপছে। টিপছে বললে ভুল হবে, চোখখান খাড়া করে রিল দেখতে ব্যস্ত। স্বভাবসুলভ ঠোঁটের কোণে মিষ্টি হাসি ঝুলিয়ে রেখেছে।
সানি তার পাশেই দাঁত দিয়ে নখ কাটছে, বারবার পা দোলাচ্ছে দাঁড়িয়ে থেকেও। এক জায়গায় কোনো সময় স্থির থাকে না এই ছেলে। মীরা প্রিয়মের খোঁজ নেই, দুজনেই প্রেমিক পুরুষ হয়ে গেছে। কি করে রোদদানাকে পটাবে ওটারই বুদ্ধির তালাশ করছে। সানি ফোর্স করে শ্বাস টানে। আবরণকে রেখে কোথাও গিয়ে লাভ নেই, টেনে হিঁচড়ে নিজের সাথে দাঁড় করিয়ে রেখেছে। সানি একসময় বিরক্ত হয়ে বলে ওঠে, এতগুলো গার্ড থাকতে আমরা কেন মশা মারার জন্য এখানে পড়ে আছি? সানির কথায় প্রত্যুত্তর করল না আবরণ। নিজস্ব ভঙ্গিমায় দাঁড়িয়ে রইল। এমত অবস্থায় সেখানে উপস্থিত হয় দারোয়ান লতিফ। পেটে এক হাত রেখে অপরাধ ভুঁড়ির উপর বোলাচ্ছে। বোঝাই যাচ্ছে বেচারা বেশি খেয়ে ফেলেছে। দৃশ্যটা সানির নজরে আসতেই পেটে গুঁতো দেয় আবরণের। আবরণ বাঁকা চোখে তাকায়। পর মুহূর্তেই দারোয়ানকে সামনে দেখে দাঁত বের করে হাসে। লতু ভাই, মাথায় তেল মালিশ করতে বলেছি তোমায়, পেটে নয়। পেটে থেকে হাত ছড়াও, আগে ভুল ছিটকে বেরিয়ে আসবে। দারোয়ান লতিফ চোখ মুখ কুঁচকে নেয়। সেখান থেকে প্রস্থান করা অবস্থায় বলে ওঠে, এখানে আসাই ভুল হয়েছে আমার। আপনি পেটের সুস্বাদু খাবারগুলা আর শান্তিমতো হজম করতে দেবেন না, এখানে না থাকাই ভালো। দারোয়ান দাঁড়ায় না, দ্রুত পা চালিয়ে বিদায় নেয়। সানি ঠোঁট চেপে হাসে। সবসময় আবরণ দারোয়ানটার পেছনে পড়ে থাকে। বেচারাকে জ্বালিয়ে যেন বেশ মজা পায় সে। সানিরও দারুণ লাগে, হেসে দিয়ে মজা নেয়। সানি হাসতে হাসতে গেটের মাঝখানে চলে আসে। আবরণ তখনও তার দিকে তাকিয়ে আছে। সানিকে ভ্যাবলার মতো হাসতে দেখে ভ্রুকুচকে শুধায়, কিরে, এমন মৃগী রোগীর মতো ছলাছল করে উঠছিস কেন ব্রো? হচ্ছে প্রবলেম? নাথিং নাথিং। দুপাশে মাথা নাড়ায় সানি। ভদ্র বাচ্চার মতো চুপ হয়ে যায়, কিন্তু বেশিক্ষণ এভাবে টিকতে পারে না। আবারও হেসে দেয়। সানি লিওনের বাচ্চা, চুপ করবি? তোর এমন বিভৎস হাসির আওয়াজে চারপাশটা আজিমপুরের কবরস্থানের রূপ নিয়েছে। কখন যেন জাইদ বিলের মাটি বিদীর্ণ হয়ে মরক অঙ্কলে হাতটি বেরিয়ে আসে। চুপ যা। আবরণের ধমকে কাচুমচু ভঙ্গিতে দাঁড়ায় সানি। ভুলেই যায় সে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছে। নিজের জায়গা থেকে সরে আসতে নিলেই কারোর সাথে মৃদু ধাক্কা লাগে তার। চমকায় সানি। মানুষটা একজন মেয়ে, ছেলে হলে না হয় মানা যেত। শেষে কোনো মেয়ের সাথে ধাক্কা খেলো। ছি ছি ছি, ভীষণ লজ্জা পাচ্ছে সে। সরি আপু। শেহরি। মেয়েটার কথায় থতমত খেয়ে যায় সানি। ট্যাপ ট্যাপ করে তাকায় মেয়েটার দিকে, নিম্নস্বরে বলে, কিন্তু আপু, এটা তো বিয়ে বাড়ি। সেহেরির সময় এখনো হয়নি, হয়তো ভুল ঠিকানায় চলে এসেছেন। কষ্ট করে সঠিক ঠিকানাটা বললে আপনাকে সাহায্য করতে পারি। মেয়েটা আপাতমস্তক পরখ করে নেয় সানিকে। সানি কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। সে কি ভুল বলে ফেলেছে? অমন করে দেখার কি আছে? মেয়েটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থেকে গমগমে কণ্ঠে বলে ওঠে, আমার নাম শেহরি। দাঁড়ায় না মেয়েটা। সানিকে আরো একবার দেখে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। সানি গালে হাত দিয়ে তাকিয়ে রয় সেহেরির গমন পথে। আবরণ তখনও ফোনের ভেতর ডুবে আছে। সানি তার দিকে তাকিয়ে চাপা স্বরে বলে, তোদের বাড়ির মেয়ে লোকদের নাম কি শ্রী ভাই, একদম জাদুঘরের মেইন ফটোকে বাঁধিয়ে রাখার মতো। একজন দানা, আরেকজন নাম নাকি সেহেরি। এক কাজ কর, মেয়েটাকে ইফতারের বন্দোবস্ত করে দে। যত সব। এই ছেলে, ঠিকভাবে বসো। এই বাসায় এমন বেয়াদবি চলবে না। সেজানের গমগমে কণ্ঠ শুনতে পেতেই পিটপিট করে তাকালো আবরণ। তার এক হাতে মোবাইল, অপর হাতে লেগ পিস। বাবু হয়ে সোফায় বসে আছে। রিলস দেখার ফাঁকে লেগ পিসে কামড় বসাচ্ছে। সেই তালে পা নাচাচ্ছে। শ্বশুরবাড়ি এসে আরাম করবে না তা কি করে হয়? আপনি তো আচ্ছা ঝামেলাপূর্ণ মানুষ, পুরোটাই ভেজালে ভর্তি। আশ্চর্য, শ্বশুরবাড়িতে এসছি আর চিল করবো না? স্টুপিড কথাবার্তা। সেজান ফোঁস করে শ্বাস টানে। এখন রাত 11টার কাছাকাছি। শ্রেয়নাদের নিয়ে ফিরেছে বেশ কিছু সময় হবে। আবরণ ফ্রেশ হয়ে এসেই সোফায় বসে এটা সেটা গিলছে। সেজান তার সম্মুখে শটান হয়ে সোফায় বসে আছে। সতর্কতার সহিত তাকিয়ে আছে আবরণের দিকে। আবরণ সেদিকে পাত্তা দিল না। আপন মনে হাড্ডি চেবোতে ব্যস্ত সে। হাড্ডি না তো, সেজানের মনে হচ্ছে তাকেই চেবোচ্ছে। কটমট দৃষ্টিতে তাকায় সেজান। সোজা হয়ে বসেও তো খাওয়া যায়, ভালোভাবে খাও। খাবার জিনিসের সাথে বেয়াদবি করতে নেই। তোমার সমস্যা কি? আমার যেমন ইচ্ছে সেরকম করেই খাবো। এখন তো পা দোলাচ্ছে, কিছুক্ষণ পর কোমর তুলেও খাবো। বেশি জ্ঞানের বাণী শোনাতে আসলে তোমার ঘাড়ে চেপে বসতে দুবার ভাববো না আমি। আবরণ জায়েদ ক্যান ডু এনিথিং। সেজান ফট করে উঠে দাঁড়ায়। প্যান্টের পকেটে দুহাত পুরে নিজের কক্ষের দিকে পা বাড়ায়। আবরণ ভেঙচি কাটে। পর মুহূর্তে হাড্ডিখানা হাতে নিয়ে পূর্বের ন্যায় চেপতে থাকে। মোবাইলের দিকে তাকিয়ে রিলস দেখতে ব্যস্ত হয়ে পড়ে। বিরস কণ্ঠে বলে, বউ আমার কৈতরি, ভাবিও ভালো, শাড়িটাও বেশ কাজের। শুধু সম্বন্ধীটাই শালের চঞ্চলে পরিপূর্ণ। দেখলে মস্তিষ্ক ডিচে বেজে ওঠে।
মীরা প্রিয়ম তাদের ফ্ল্যাটের ব্যালকনিতে আসন গেড়েছে, বাবু হয়ে বসে আছে। দুজনের হাতেই মোবাইল, অপর হাত গালে ঠেকিয়ে রেখেছে। দ্রুততার সহিত টাইপ করছে দুজনেই। সানি অসহায় নেত্রে তাকিয়ে আছে। দরজার সামনে দাঁড়িয়ে আছে সে। দুজনের অবস্থা তাকে খুবই হতাশ করছে। ফোঁস করে শ্বাস টানে সানি। মীরা প্রিয়ম দুজনেই দানা ও রোদের ফোন নাম্বার নিয়ে এসেছে। এরপর থেকে মেসেজ করে যাচ্ছে দেদারসে। তাদের মুখের উজ্জ্বলতাই বলে দিচ্ছে মেয়ে দুটো প্রায় পটে যাবার পথে। ঘুরে দাঁড়ায় এবং দ্রুত সেই স্থান থেকে চলে আসে। বিছানায় ধপাস করে শুয়ে পড়ে। 2-1 সেকেন্ড সেভাবেই পড়ে থাকে। চোখ বন্ধ করবে তৎক্ষণাৎ ফোন বেজে ওঠে তার। আচমকা মোবাইলের রিংটোনে খানিক চমকে ওঠে সানি। মুখে থুতু দেয়। চটপট কল রিসিভ করে কানে চেপে ধরে। হ্যালো। হাই। সানি থতমত খেয়ে যায়। মোবাইল বুকের উপর পড়ে গিয়েছে। সেটা তুলে পুনরায় কানে চেপে ধরে। জি বলুন, কে বলছেন? ভূতে নিশ্চয়ই আপনাকে কল দেয়নি। নিজেকে এত হ্যান্ডসাম ভাবে না। কোনো পরী আপনাকে কল দিতে যাবে না। আমি মানুষ। পেতনিও তো দিতে পারে। আপনি কে বলুন তো মশাই? আপনি কে? এত অধৈর্য হচ্ছেন কেন? সানি তেতে ওঠে। আরে আপনি কে বলবেন তো নাকি? নাটক করার জন্য কল করেছেন? নাটক মনে করলে তো কল তো সে কবেই কেটে দিতেন। সানির মেজাজ তুঙ্গে। খট করে কল কাটে সে। মোবাইল একপাশে ছুঁড়ে মারে। বুকের উপর দুহাত ভাঁজ করে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে। মনে মনে কিছু ভাবে সে। কোথাকার কোন মেয়ে কল করে ফাত্রামি করছে তার সাথে? যত সব। পুনরায় রিংটোনের শব্দে চোখ মুখ কুচকে নেয় সানি। কিন্তু কল ধরে না। বাঁচতে বাঁচতে বন্ধ হয় সেটা। অতপর আবারও বেজে ওঠে। সানি বিরক্তির চরম সীমায় পৌঁছায়। মোবাইল ভাইব্রেট করে রাখে। তবুও যেন তার বিরক্তি কমে না। কেমন যেন শব্দ হচ্ছে। মৃদু শব্দটুকুনও সহ্য হয় না সানির। কিন্তু মোবাইল তো তার ভেতরকার কথা শোনার যন্ত্র নয়। নিজের মতো ভাইব্রেট হতেই থাকে। শেষমেশ মোবাইল কানে চেপে ধরে চিৎকার করে ওঠে। আমি শেহরি। ওপাশ থেকে নরম কম্পিত কণ্ঠস্বর ভেসে আসে। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় সানি। ব্যালকনি থেকে ততক্ষণে প্রিয়ম নীরব ছুটে এসেছে তার চিৎকারে। হন্তদন্ত হয়ে এসে বিছানায় উঠে বসে দুজনে। উৎসুক দৃষ্টিতে তাকায় সানির দিকে। সানির মুখ হা হয়ে আছে। বিস্ময়ে চোখ দুটো বড় আকার ধারণ করেছে। ইহকালে ধ্যান নেই তার। কে জানে মেয়েটার সামান্য কথায় এমন রিয়াকশন কেন দিচ্ছে। অনাকাঙ্ক্ষিত কল পেয়ে একটু বেশি অবাক হলো কি সে? শ্রেয়নাকে খুঁজতে খুঁজতে একসময় ছাদে চলে আসে আবরণ। সম্পূর্ণ ফ্ল্যাট তন্ন তন্ন করে খুঁজেছে। অবশেষে শ্রেয়াকে ঘুষ দিয়ে শ্রেয়নার খোঁজ নিয়েছে সে। এত রাতে মেয়েটা ছাদে কি করছে? এটা তো ভালো লক্ষণ নয়। দ্রুত ছাদের দরজা খুলে প্রবেশ করে আবরণ। ছাদের বাম সাইডের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে শ্রেয়না। লম্বা চুলগুলো মৃদু বাতাসে দোল খাচ্ছে। তার দৃষ্টি মনে হয় সম্মুখে স্থির। একদম শটান হয়ে দাঁড়িয়ে আছে শ্রেয়না। আবরণ লম্বা কদমে এগিয়ে আসে শ্রেয়নার নিকট। ঠিক তার পেছনে এসে দাঁড়ায়। কোনোরকম শব্দ না করে আচমকাই দু বাহু মৃদুভাবে চেপে ধরে সামনের দিকে ঝোঁকায়। শ্রেয়না মনে হয় চমকে উঠল। তড়িঘড়ি করে রেলিং চেপে ধরল। তাকে কিছু বলার সুযোগ না দিয়েই দাঁতে দাঁত চেপে বলে ওঠে আবরণ। কোতরে ছাও ফেলে দে। এত রাতে ছাদে কোন নাগরকে গ্রিন সিগন্যাল দিতে এসছ? আমি তো ভেতরে বসে আছি। বরের খেয়াল না রাখে এখানে কি? শ্রেয়না দম নিল। আবরণের হাত থেকে নিজের বাহু সন্তর্পণে ছুটিয়ে নিয়ে ঘুরে তাকায়। চোখাচোখি হয় আবরণের সাথে। আবরণ ভ্রু কোচকায়। স্বভাবসুলভ কপালে ভাঁজ পড়ে তার। শ্রেয়নাকে ভাবলেশীনভাবে তাকিয়ে থাকতে দেখে নাক কোচকায়। কথা বলো না কেন? বকাও দিচ্ছ না। সমস্যা কি সিনিয়র? আগে দূরে সরো। অসভ্যের মতো কাছে ঘেসছো কেন? বর তোমার, সম্মান দাও। কিছু এক্সট্রা খাতির যত্ন করো। সেসব না করে ছাদে মরতে এসছ? শ্রেয়না নিশ্চুপ। শান্ত চাহনি তার। আবরণের চোখ থেকে দৃষ্টি ফেরায় না। তার এহেন চাহনি দেখে কিছুক্ষণের জন্য ভরকে যায় আবরণ। টোকা দেয় শ্রেয়নার কপালে। বাম হাতে কপাল ডলে শ্রেয়না। দৃষ্টি ঘুরিয়ে অন্যদিকে তাকায়। চলো ফ্ল্যাটে চলো, রাত অনেক, ঘুমাবো এখন। ভালোবাসা কি আবরণ? এমন পরিস্থিতিতে শ্রেয়নার এহেন প্রশ্ন কর্ণধারে এসে ঠেকতেই ঘাড় বাঁকিয়ে তাকায় আবরণ। প্রস্থান করার জন্য পা বাড়িয়েছিল, কিন্তু সম্পূর্ণভাবে কদম ফেলতে পারে না। তার আগেই শ্রেয়নার প্রশ্নে ঘুরে তাকায় সেদিকে। শ্রেয়না নির্বিকার, যেন সে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন করেছে। স্বাভাবিকই তো। শ্রেয়নার কাছে সত্যিই স্বাভাবিক একটা প্রশ্ন। তার রিয়াকশন দেখে সেটাই মনে হচ্ছে। শ্রেয়না হাত দুটো বুকে ভাঁজ করে দাঁড়ায়। রেলিংয়ে হেলান দিয়ে তাকিয়ে থাকে আবরণের দিকে। কোমল কণ্ঠে বলে, বললে না যে? কি বলবো? ভালোবাসা কি? যে বাসে সিজন আলমের মতো যাত্রীল শ্বশুরের পুত্র মধ্যে নেই,
তাকে ভালোবাসে বলে। ইজ দ্যাট ক্লিয়ার? শ্রেয়না মৃদু শব্দে হেসে ওঠে। হাসির প্রকোপে চোখ ছোট ছোট হয়ে আসে তার। ঘন পাপড়ির আবডালে ঢাকা পড়ে কৃষ্ণাঙ্গ নয়ন। ভাইয়া তোমায় খুব জ্বালায়, দুজন সারাদিনই লেগে থাকো কেন? সেটা তোমার ভাইয়ের থেকেই জেনে নেবে। আমার মতো আলাভোলা বাচ্চার পেছনে সবসময় শিম্পাঞ্জির মতো লেগে থেকে কি মজা পায় সে। দেখলেই গা ঝেঁচি করে ওঠে আমার। অসহ্য। শ্রেয়না চোখ পাকিয়ে তাকায়। আবরণ সেদিকে তাকিয়ে থেকে নজর সরিয়ে নেয়। তার সম্পূর্ণ দৃষ্টি ছাদের মেঝেতে। আচ্ছা আবরণ, তোমাকে যদি ভাইয়ার সাথে দুদিনের জন্য কোনো ঘরে বন্দি করে দেয়া হয়, যেখানে অন্য কোনো মানুষ নেই, না আছে সময় কাটানোর মতো সরঞ্জাম, দুজনের সাথে দুজনের ননস্টপ কথা বলতে হবে, কেমন ফিল করবে? আবরণের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে শ্রেয়না জোরপূর্বক তেতো করলার রস তার মুখে পুড়িয়ে দিয়েছে। আবরণ বমি করার ভঙ্গিমা করে বলে, আচ্ছা, এই কথা উচ্চারণ করার সময় তোমার কলিজা লাফিয়ে ওঠেনি? আমার তো মাথায় এত গালি কিলবিল করছে যা সেজান আলমকে দিতে চাচ্ছে, তবে তুমি সামনে থাকে দিতে পারছি না। এটা আমার অপারগতা, যেটা আমি স্বীকার করছি। ওরকম ভয়ঙ্কর কথা কখনো যেন না শুনি তোমার মুখে। কৈতরি, যাও এখন রুমে গিয়ে ডিম ফোটাও, আমি আসছি। মাতারি কিসব বলে? সেজান আলমের সাথে নাকি বদ্ধ রুমে থাকবে, সেটা 2 দিন। ও মাই গড, দেখি দেখি অষ্টমী গিয়ে বমি করে আসে। শ্রেয়না শব্দ করে হেসে দেয়। হাসির জন্য শরীর দুলে ওঠে তার, হেলে যায় পেছনের দিকে। কলিজা ধক করে ওঠে শ্রেয়নার। অজান্তেই মুখ ফুটে আর্তনাদ বেরিয়ে আসে। উল্টে পড়ে যায় ছাদ থেকে। আবরণ হতভম্ব নেত্রে তাকায়। ঝড়ের গতিতে এগিয়ে এসে চেপে ধরে শ্রেয়নার হাত। চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নেয় আবরণ। শ্রেয়না ভয়ে আতঙ্কে কেঁদে দিয়েছে। টলমল নয়নে তাকায় আবরণের বদ্ধ করে রাখা চোখের দিকে। হুট করে এমন পরিস্থিতিতে পড়ে যাবে ঘুণাক্ষরেও ভাবেনি। আবরণ, তোলো আমায় প্লিজ। আবরণ চোখ মেলে। শ্রেয়নার নরম হাতখানা নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে। ঠোঁটে ঠোঁট চেপে শ্রেয়নার হাত টেনে ধরে তুলতে চায় তাকে, কিন্তু দ্রুতই হাত ঘেমে যাওয়ার কারণে ফসকে যেতে চায় শ্রেয়নার হাত। চমকে ওঠে শ্রেয়না, আরো কিছুটা শক্ত করে চেপে ধরে বলে, ছেড়ো না প্লিজ, ছেড়ো না। নিচে তাকায় শ্রেয়না। বুকের ভেতর ছলাৎ করে ওঠে। এখান থেকে পড়লে মৃত্যু নিশ্চিত। কেন এদিকটা আসতে গেল? রেলিংটা নড়বড়ে হয়ে গিয়েছে। ঠিক করার জন্য সকালে মিস্ত্রি আসবে। ছাদে আসার সময় তুষির থেকে শুনে এসেছিল, আর সে কিনা সব ভুলে এখানেই আসলো। এবার কি হবে? ছেড়ো না আবরণ, এখান থেকে পড়লে আর বাঁচতে পারবো না। কাঁপা কাঁপা গলায় কথাটা বলে শ্রেয়না। আবরণ আলগোছে টেনে তোলে তাকে। শ্রেয়নার চোখ বেয়ে পানি পড়ছে। কোনো এক কারণেই ফোপাতে পারছে না। প্রায় তুলে ফেলেছে। প্রচুর শক্তি ব্যয় করতে হচ্ছে আবরণকে। এমন বেকায়দায় পড়েছে তুলতেও হিমশিম খাচ্ছে সে। বারংবার হাত ছুটে যেতে চাচ্ছে। বুঝতে পারছে না আবরণ কি করবে। এভাবে কি টেনে তুলতে পারবে? আবরণ, ছেড়ো না প্লিজ। ছাড়বো না। চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে জোরে টান দেয় আবরণ। শ্রেয়নার সে হুড়মুড় করে ছাদের মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে। আবরণের পেটের উপর মাথা শ্রেয়নার। হাঁটুতে একটু ব্যথা পেয়েছে, হয়তো কিছুটা ছিলেও গিয়েছে। চোখ বন্ধ করে আবরণের পেটের কাছের কাপড় চেপে ধরে শ্রেয়না। ঘন ঘন শ্বাস ফেলে। আবরণের একই অবস্থা। মাথায় কিছুটা ব্যথা পেয়েছে, তবে পিঠে একটু বেশি লেগেছে হয়তো। কেমন চিনচিনে ব্যথা করছে। কপাল ঘেমে একাকার, বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। শ্রেয়না হামাগুড়ি দিয়ে এসে আবরণের বুকে মাথা রাখে, শক্ত করে জড়িয়ে ধরে তাকে। আবরণ দাঁত দিয়ে নিজের পাটির ঠোঁট চেপে ধরে। এক হাত রাখে শ্রেয়নার পিঠে, চোখ খিচে বন্ধ করে নেয়। ভয় পেয়েছ? আবরণ থেমে থেমে কথাটা বলে। শ্রেয়না দম নেয়। শরীর এখনো কাঁপছে তার। কি একটা অঘটন ঘটে গেল। যদি আবরণ তাকে না তুলতে পারত, কি হতো শ্রেয়নার? এতক্ষণে নির্ঘাত নিচে পড়তো, আর তার দেহটা ছিন্ন ভিন্ন হয়ে যেত কি? চোখ খিচে বন্ধ করে নেয় শ্রেয়না। দ্রুত শ্বাস নিতে থাকে। এখনো আবরণের শার্ট চেপে ধরে আছে। আবরণ শ্রেয়নাকে শুইয়ে দিয়ে তার উপর উঠে আসে। গালে হাত রেখে তাকিয়ে থাকে নির্নিমেষ। শ্রেয়নার গাল ভেজা, সে নিজেও ঘেমে গিয়েছে। কপালে কপাল ঠেকায় আবরণ। শুকনো ঢোক গেলে শক্ত কণ্ঠে বলে, এত রাতে আরো ছাদে আসবে? শ্রেয়নার কথায় আবরণ হালকা হাসে। আমি নিয়ে আসবো যখন তোমার মন চাইবে। কপালে কপাল ঠেকিয়ে খানিক ঘষে আবরণ। তার গরম নিঃশ্বাস শ্রেয়নার চোখে মুখে এসে পড়ে। আবরণের কাজ চেপে ধরে থাকে। আবরণ মেঝেতে শুয়ে শ্রেয়নার নরম দেহটা একটানে নিজের বুকের উপর ফেলে। শ্রেয়না চোখ খিচে বন্ধ করে নেয়। চুপচাপ পড়ে থাকে আবরণের বুকে।
আবরণ হাত চাপড়াতে থাকে শ্রেয়নার পিঠে। চোখ বন্ধ করে রাখে আবরণও, যেন অনুভব করতে যাচ্ছে শ্রেয়নার ছোঁয়া। ভালোবাসা মানে বোঝো? শ্রেয়না নিশ্চুপ, থম মেরে পড়ে থাকে আবরণের বুকে। আবরণ দীর্ঘশ্বাস ফেলে, খোলা আকাশের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, বুকের ভিতর হাতুড়ি পিঠের আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যাঁ। এটাই ভালোবাসা। শ্রেয়না চট করে মাথা উঁচিয়ে তাকায় আবরণের মুখপানে। বিরক্ত হয় আবরণ। পুনরায় শ্রেয়নার মাথা নিজের প্রশস্ত বুকটায় ঠেসে ধরে। চোখ বন্ধ করে নেয় আবরণ, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, শুকনো পথে যেমন দাও দাও করে আগুন জ্বলে, মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায়, সেরকমভাবে তোমার দুঃখে আমার অন্তর পুড়ে। বড় আগমনের পূর্বে যেমন বিদ্যুৎ চমকায় না, সেরকমভাবে তোমার বেদনা মিশ্রিত আদলখানি আমার মুখে শখানেক বজ্রপাত ঘটায়। এই বজ্র বেদনার নাম কি জানো? ভালোবাসা।